তোমরা প্রত্যেকেই জানো, বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র কাব্য। এটি মূলত রাধাকৃষ্ণের প্রণয়লীলামূলক কাহিনী কাব্য। মোট ১৩টি খণ্ডে কাহিনীটি রচিত হয়েছে। রাধাকৃষ্ণের জন্মকাহিনী সহ তাদের প্রেমের প্রথম থেকে শেষ পর্যন্ত রূপ এই কাব্যের প্রতিটি স্তরে বিকশিত হয়েছে। এখন এতদিন পরে তার কাব্যটি কী শ্রেণীর কাব্য এ নিয়ে সমালোচকেরা মুখর হয়েছেন। কেউ বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন আখ্যান কাব্য, কেউ বলেছেন মহাকাব্য, কেউ বলেন ঝুমুর গান, কেউ বলেন জাগের গান, কেউ বলেন অভিনব নাটক, কেউ বলেন নাট্যকাব্য, আবার কেউ কেউ বলে থাকেন নাট গীতি পাঞ্চালী। আর শ্রীকৃষ্ণ কীর্তনকে ঘিরে এই সমস্ত মতবাদ মিলিয়ে মিশিয়ে শেষ পর্যন্ত একটা তত্ত্ব গড়ে উঠেছে, যাতে প্রায় সমস্ত সমালোচকই স্বীকার করে নিয়েছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন অভিনব কাব্য, কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাট্যগুণ। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বিষয়টি নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য তা বহিরঙ্গ কিছু লক্ষণেও ধরা দেয়। প্রথমত, পুরো শ্রীকৃষ্ণ কীর্তন সেই সময়ে প্রচলিত প্রয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। সারা কাব্যে যেমন ছন্দের কারুকার্য আছে, তেমনি অলঙ্কারেরও পরিপাটি রয়েছে। যেহেতু সেকালে কোনো কাব্যই বাড়িতে বসে পাঠ করা হতো না, বিরাট আসর পেতে গান করে শোনানো হতো, তাই সেকালে কাব্যের প্রধান বাহন ছিল ছন্দ। ছন্দই ছিল কাব্যকে শ্রুতিমধুর করবার একমাত্র উপাদান। প্রধানত চরণান্তিক বা পর্বান্তিক মিল দিয়ে এই শ্রুতি মাধুর্য সৃষ্টি করা হতো। যেমন ভাঙ্গিল সোনার ঘট জুড়িবাক পারি, উত্তম জনের নেহা তেহেন মুরারি। কিংবা দেখো, বড়ার বহুম বড়ার ঝি, আম্ভে পানি তুলি তম্ভা তকি। আবার দেখো, বড়ুচণ্ডীদাস বিচিত্র উপায়ে তিনি তার পংক্তি বিন্যাস করেছেন। দেখো, ত্রিপদী ছন্দ। প্রথমে আমরা লঘু ত্রিপদীর কথা বলবো। একে দহ দহ ঘষির আগুন, আর কেনা জালে ফুকে, ভিড়ি আলিঙ্গন দিতে না পাইল, এশাল থাকিল বুকে। দীর্ঘ ত্রিপদীও রয়েছে। কান্নাহি বিহানে মোর, সকল সংসার ভইল, 10 দিক লাগে মোর শুন, অঞ্চলের সোনা মোর, কেনা হরি লোয়া গেল, কিবা তার কইল আগুন। চৌপদী ছন্দ দেখো। ফুটিল কুসুম পুঞ্জে, সরস ভ্রমর গুঞ্জে, এক এক নারী লোয়া এক এক কুঞ্জে। তোমরা লক্ষ্য করো, কাব্যের দেহ নির্মাণে প্রথম যে শর্ত ছন্দবদ্ধ, শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু তা পূরণ করেছে। বস্তুতপক্ষে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনই যথার্থ অক্ষরবৃত্ত রীতির পয়ার ও ত্রিপদীর উৎসমুখও বলা যেতে পারে। কাব্য বিচারে ছন্দের পরে অবধারিতভাবে আসে অলঙ্কারের কথা। কাব্যদেহের দ্বিতীয় শর্তও অলঙ্কার নির্মিতি। শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে প্রচুর অলঙ্কার আছে, তবে কোথাও অলঙ্কারগুলি কাব্যকে ভারাক্রান্ত করেনি, বরং কাব্যের সূক্ষ্ম সৌন্দর্য নির্মাণে সাহায্য করেছে। বিশেষ বিশেষ অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে অলঙ্কারকে লোকজীবন থেকে তুলে এনেছেন কবি বড়ুচণ্ডীদাস। যেমন দেখো, কৃষ্ণের রূপ বর্ণনা প্রসঙ্গে সুরেখ সুপুট নাসা নয়ন কমল, কামান সদৃশ শোভে ভ্রূহি যুগল, ওষ্ঠ আধার যেন্ন যমজ পোয়ার, কর্ণযুগ শোভে বরুণের জাল। আবার বড়াইয়ের দেহ বর্ণনা লক্ষ্য করো। শ্বেত চামর সমকেশে, কপাল ভাঙ্গিল দুই পাশে, ভ্রূহি চুনরেক যেন্ন দেখি, কোটর বাটুল দুই আঁখি। এই অলঙ্কার কবির নিজস্ব লোকজীবন থেকে তিনি তুলে এনেছেন। কবিতার অনুপমত্ব খুঁজতে গিয়ে অনেকে আবার প্রবাদ প্রবচনের উপরও গুরুত্ব দেন। সেদিক দিয়েও শ্রীকৃষ্ণ কীর্তন প্রবাদে প্রবাদে ঠাসা। বস্তুত জীবনরসিক কবি বড়ুচণ্ডীদাস তার কাব্যকে প্রবাদের এক উল্লেখযোগ্য ভাণ্ডার রূপে গড়ে তুলেছেন। প্রতিটি প্রবাদে তার অসামান্য জীবন অভিজ্ঞতা, সমাজ পর্যবেক্ষণ ও গভীর রসবোধের পরিচয় ফুটে উঠেছে। যেমন লক্ষ্য করো,
ললাট লিখিত খণ্ডন না যায়। আবার দেখো, পরধন দেখিলে কি পায়ে ভিখারি, মাকড়ের যোগ্য কভ নহে গজমতি। নেক্সট, পোয়ের মুখে পর্বত টলে। নেক্সট, কাটিল ঘাহত লেম্বু রস দেহ কত, ইত্যাদি ইত্যাদি প্রবাদ কবি বড়ুচণ্ডীদাস অসম্ভব মুন্সিয়ানার সঙ্গে তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহার করেছেন। কাব্যবোধের আরেকটি শর্ত তার আঙ্গিক বা গঠন কৌশল। এই আঙ্গিক নির্মাণে বড়ুচণ্ডীদাস অবশ্যই অসামান্য। জয়দেবের গীতগোবিন্দম অনুসরণ করে তিনি কাব্যটিকে নানা খণ্ডে বিভক্ত করেছেন। এই কাব্যে মোট খণ্ড রয়েছে 13টি। এক একটি খণ্ডে এক এক ধরনের কাহিনী, আবার সব খণ্ড মিলিয়েই কাহিনীটি সম্পূর্ণতা লাভ করেছে। কাব্যের সর্বশ্রেষ্ঠ লক্ষণ বোধহয় তার মানবিক আবেদন। একথা স্বীকার করতেই হবে, বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সে মানবিক আবেদনেও উজ্জ্বল। কাব্যকাহিনী যে তাম্বুল খণ্ড থেকে আরম্ভ হয়েছে সেখান থেকে রাধা বিরহ পর্যন্ত সর্বত্রই কাব্যটি মানবিক আবেদনে স্পন্দিত। বস্তুতপক্ষে বড়ুচণ্ডীদাসের বাস্তবতা বোধ ছিল গভীর। মানুষের চরিত্রের অলিতে গলিতে ছিল তার অনায়াস বিচরণ। প্রেম মনস্তত্ত্ব সম্পর্কে তার সুনিপুণ অভিজ্ঞতা। তাই তার রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে খাঁটি মানবিক রস স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষণ গীতিধর্মিতা। বংশীখণ্ড রাধা বিরহের প্রতিটি কবিতায় যেন অপূর্ব গীতিরস সমৃদ্ধ। কৃষ্ণের সঙ্গে কয়েকবার মিলিত হবার পর রাধিকার মনে প্রেমের গভীর আবেদন জাগে, আর ঠিক সে মুহূর্তে সে কৃষ্ণকে কাছে পায় না। শত চেষ্টাতেও তাকে আর পাওয়া যায় না। অথচ রাধিকার দেহে মনে যৌবন দুরন্ত হয়ে উঠেছে। বিশ্ব প্রকৃতিতে চলেছে মিলনের অপরূপ সমারোহ। রাধিকা গৃহকর্ম করতে পারছে না। কৃষ্ণের বাঁশির শব্দে সে অস্থির হয়ে উঠেছে। সে বলছে, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রন্ধন। কেনা বাঁশি বায়ে বড়াই সে না কোন জনা, দাসী হইয়া তার পায়ে সপিব আপনা। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে রাধিকার অস্থিরতার সীমা নেই। সে এক ভাবতে আর করে, এক রাঁধে আরেক রাঁধে। সে অম্বল ব্যঞ্জনে ঝাল মশলা দিয়ে ফেলে, শাকের হাঁড়িতে জলের পর জল ঢালে, পটল ভাজতে গিয়ে সুপুরি ভাজে, চাল চড়িয়ে জল দিতে ভুলে যায়। কৃষ্ণের মিলন প্রত্যাশায় সে বড়াইকে নিয়ে যমুনার তীরে ঘুরে বেড়ায়, বৃন্দাবনের বনে বনে খোঁজ করে, শয্যা পেতে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকে প্রহরের পর প্রহর গুণে। কবি বড়ুচণ্ডীদাসের কবিত্বের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ প্রকৃতির সঙ্গে মানব চরিত্রের সম্পর্ক স্থাপন। বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণ কীর্তন নিসর্গের প্রেক্ষাপটে রাধা চরিত্রের বিচিত্র ক্রিয়া প্রতিক্রিয়া বড়ুচণ্ডীদাস যেভাবে অঙ্কন করেছেন সেখানে তার কবি কুশলতা প্রশংসনীয়। বড়ুচণ্ডীদাস কবি নিসর্গ পটভূমি ব্যবহার করে কাব্যের শুরুতেই তাম্বুল খণ্ডে মানব প্রকৃতির গভীরতম সম্পর্ক স্থাপন করেছেন। আবার বংশীখণ্ডে রাধিকার জীবনেও এই বসন্তই বিপুল পরিবর্তন এনেছে। রাধিকা বলছে, চারিদিকে গাছে গাছে ফুল ফুটছে, বসন্তের বাতাস বইছে, আমডালে বসে কোকিল ডাকছে, আর সে ডাক বিষ বাণের মতো রাধার চিত্রকে বিদীর্ণ করছে। রাধা আরও বলছে, কৃষ্ণের বিরহে সে চাঁদের শীতল জ্যোৎস্না বা সূর্যের প্রচণ্ড দাহ এসবের পার্থক্য বুঝতে পারছে না। চন্দন তার শরীরকে শীতল না করে তাতিয়ে দেয়। কৃষ্ণ ছাড়া তার একটি মুহূর্ত এক যুগ বলে মনে হয়। বাঁশির শব্দে কৃষ্ণ তার প্রাণ হরণ করে কোন দিকে যে চলে যায়। এমনি করে আমরা দেখতে পারি বড়ুচণ্ডীদাস আর নিসর্গের সার্থক ব্যবহারে এক উল্লেখযোগ্য কবি। বাংলা কাব্যে প্রথম বড়ুচণ্ডীদাসই সেই কবি যিনি প্রকৃতির প্রেক্ষাপটে মানব চরিত্রকে উদ্বেলিত করেছেন, মথিত করেছেন। হৃদয়ে বেদনা জাগাতে ও তাকে বিকশিত করতে প্রকৃতির ভূমিকা সার্থকভাবে উপস্থাপিত করেছেন। একটি কাব্য তখনই বোধহয় সার্থক কাব্য হিসেবে বিবেচিত হয় যখন দেখা যায় কাব্যটি পরবর্তীকালে তার উত্তরাধিকার সৃষ্টি করতে পেরেছে। শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তীকালের বৈষ্ণব পদাবলী সাহিত্যকে নানাভাবে প্রভাবিত করেছে।
একথা অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ কীর্তনের যেখানে সমাপ্তি, বৈষ্ণব পদাবলীর সূচনা সেখান থেকেই। বংশী ও বিরহ অংশে কৃষ্ণগত প্রাণা ও কৃষ্ণ সর্বস্ব রাধিকার যে ভাবময়ী রূপটি দেখি, পদাবলী সাহিত্যের কোনো কোনো অংশে, বিশেষত পূর্বরাগ, অনুরাগ, অভিসার বা বিরহে যেন তারই প্রতিধ্বনি আছে। কোনো কোনো চরণ পদাবলীতে অবিকল উঠে এসেছে, যেমন তোমরা দেখো, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রন্ধন। বৈষ্ণব পদাবলীতে এরই প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। সই কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। সুতরাং তোমরা বুঝতেই পারছো বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কত বড়, কত উঁচু মাপের একটি কাব্যগ্রন্থ। আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের আলোচনা কেমন লাগছে বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে এসে জানাও। আর কোন বিষয়ের উপরে আলোচনা করলে তোমরা উপকৃত হবে সে সংক্রান্ত প্রস্তাব তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা সাধ্যমতো চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।